এতদিন দুনিয়ার যত বড় বড় ব্র্যান্ড ছিল সবগুলো কিন্তু 100 হার্জে মুভ করেছে। এক্ষেত্রে চাইনিজ মনিটর গুলা 100 হার্জে ইজিলি অ্যাডাপ্ট করতে পারছে, কিন্তু এমন একটা ব্র্যান্ড ছিল যেটা কিনা 2024 বা 25 এসেও 60 হার্জ অফার করতেছিল। তো আজকে আমাদের স্টুডিওতে ওই ব্র্যান্ডের একটা 100 হার্জ মনিটর আসছে, এবং এই মনিটরটা একটা অফিস বেস কাজের জন্য, এবং এই মনিটরটা কোনোভাবেই গেমিং এর জন্য না, বাট স্টিল তারা 100 হার্জ প্রোভাইড করার চেষ্টা করেছে এবং 100 হার্জের যে হাইপ ট্রেন্ডে সেখানে উঠে পড়ার চেষ্টা করেছে। সো বলতে গেলে এটাই আমাদের দেখা সর্বশেষ ব্র্যান্ড যে কিনা তাদের 100 হার্জ মনিটর লাইন আপ নিয়ে বাংলাদেশে এসেছে। এরপর মনে হয় না আর কোনো মনিটর রয়েছে যারা স্টিল 60 হার্জ অফার করতেছে আর কি। সো আজকে স্টুডিওতে যে মনিটরটা রয়েছে সেটা না আনাদার দেন বেনকিউ এরই। আমরা কথা বলছি বেনকিউ এর GW সিরিজের নিয়ে। বেনকিউ এর GW2283 অনেক পপুলার ছিল, যেটা কিনা 60 হার্জে আসছিল। এটার যে 2483 ভার্সনটা ছিল 24 ইঞ্চের, সেটাও 60 হার্জেই ছিল এত বছর, কিন্তু তারা এখন 100 হার্জে আপগ্রেড করেছে। এবং আজকের রিভিউতে আমরা কথা বলবো বেনকিউ GW2490 নিয়ে, যেটা একটা ফুল এইচডি আইপিএস প্যানেল উইথ 100 হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড প্যানেল, কিন্তু এটা কোনো রকম গেমিং মনিটর না, প্রপার অফিস ওয়ার্কের জন্য। যদি একটু যারা স্মুথনেস এক্সপেক্ট করতেছিলেন বেনকিউ থেকে, তাদের জন্য এই মনিটরটা। এবং প্রাইস হিসেবে এই মনিটরটা কতটুকু ভালো বা খারাপ সেই ব্যাপারে কথাবার্তা হবে বিস্তারিত রিভিউতে। ভিডিওতে আছি আমি ফাহিম, ফিরছি ইন্ট্রো পরে, এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। সো বেনকিউ GW2490 মনিটরটা বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে 18,000 টাকার আশেপাশে। রিটেল ভেদে এই দামটা একটু কম বেশি হতে পারে। সো এই প্রাইস রেঞ্জে 24 ইঞ্চ 100 হার্জের মধ্যে অনেক অপশন রয়েছে। অলমোস্ট 12 থেকে 14টা মনিটর আমাদের লিস্টে রয়েছে। সো লিস্টটা এক নজরে যদি চোখ বুলিয়ে আসেন তাহলে দেখতে পারবেন যে কি অপশন রয়েছে, কি মনিটর অপশনগুলো রয়েছে। এই ক্ষেত্রে 24 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরে যথেষ্ট কম্পিটিশন রয়েছে এবং অনেক অপশন রয়েছে 100 হার্জের মধ্যে। এই ক্ষেত্রে আপনি চাইলে চোখ বুলিয়ে আসতে পারেন আমাদের এই স্ক্রিনে দেখানো লিস্টের মধ্যে। এবং এই 24 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরটার প্রাইস হয়তো বা সামনের কিছু মাসে আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এক্ষেত্রে প্রাইস কিছু হয়তো বা কমতে পারে, কারণ সরকার সর্বোচ্চ 30 ইঞ্চ পর্যন্ত যে ভ্যাটের ব্যাপারটা সেটা মওকুফ করেছে, যেটা এতদিন ছিল 23 ইঞ্চ পর্যন্ত। সো 24 ইঞ্চের দামই যখন যেত তখন প্রাইসটা কিন্তু একটু বাম্প আপ করতো। এক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতেছি যে নেক্সট কিছু মান্থে হয়তো বা 24 ইঞ্চের প্রাইসটা আরেকটু অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এবার আনবক্সিং এ দেখে নেওয়া যাক বক্স কন্টেন্টে আর কি রয়েছে। বক্সটি আনবক্স করলে কিছু কাগজপত্র, ডিসপ্লে বোর্ড কেবল, পাওয়ার কেবল রয়েছে, বেস প্লেট, মনিটর স্ট্যান্ড এবং সর্বশেষ মনিটর প্যানেলটা। অ্যাসেম্বলি একদমই সহজ ছিল, অ্যাসেম্বলি প্রসেস একদমই টুললেসই বলা চলে। প্রথমে স্ট্যান্ডটাকে নির্দিষ্ট স্থানে প্লেস ইন করলেই স্ন্যাপ ইন হয়ে যাবে, দেন স্ট্যান্ডটা বেস প্লেটটাকে অ্যাটাচ করে দিলে অ্যাসেম্বল প্রসেসটা কমপ্লিট হবে। মনিটরের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে হয়, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। বেনকিউর যে টিপিক্যাল টাইপের বিল্ড কোয়ালিটি সেটাই বহন করছে এখানে। ডিজাইনে তেমন একটা আসলে পরিবর্তন হয় নাই। সো বেনকিউর GW সিরিজ বা বাজেট রেঞ্জে যতগুলো 22 ইঞ্চ বা 24 ইঞ্চ প্রিভিয়াসলি যেরকম ছিল সেই একই টাইপের বিল্ড আউটলুকে বেনকিউর এই মনিটরটাই আসছে। ব্যাক থেকে ওভারভিউ করলে প্রথমে বেনকিউ লেখাটি পড়বে, বাম পাশে রয়েছে একটি ডিফারেন্ট টাইপের ডিজাইন। মিডিলে কভারের নিচেই রয়েছে ভেসা মাউন্টের অপশন, যেটা কিনা 100x100 মিলিমিটারের ভেসা মাউন্ট সাপোর্টেড। এছাড়া রয়েছে বটম ফেসিং আইও। মনিটরের পোর্ট হিসেবে রয়েছে একটি HDMI, একটি ডিসপ্লে পোর্ট এবং একটি অডিও আউটপুট, এবং এর পাশে রয়েছে পাওয়ার পোর্ট। OSD কন্ট্রোলের জন্য সামনে নিচের দিকে রয়েছে জয়স্টিক এবং 2টি বাটন, এবং পাওয়ার বাটন রয়েছে যা ইন্ডিকেটর লাইট হিসেবে কাজ করে, এবং বটম ফেসিং 2 ওয়াটের 2টি স্টেরিও স্পিকারসও দেওয়া রয়েছে এতে। সামনের দিকে যদি আসি তাহলে 3 সাইডে রয়েছে মিনিমাল বেজেল। মনিটরটার ফ্রন্টে নিচের বর্ডারে রয়েছে মিনিমাল ব্র্যান্ডিং, এবং এই ব্র্যান্ডিং এর নিচে রয়েছে মনিটরের লাইট সেন্সিং সেন্সর, যা বেনকিউ GW সিরিজের যথেষ্ট পরিচিত। মনিটরটি সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে আসছে। মনিটরটি ফুললি প্লাস্টিক মেড এবং যথেষ্ট রিজিড ফিল দেয়, এবং প্লাস্টিক কোয়ালিটিও ওভারঅল ভালো। ওভারঅল আউটলুকের কথাবার্তা যদি বলতে হয় সেটা একটু বোরিং সাইডেই পড়ছে, তবে এই মনিটরটা অফিস ওয়ার্কের জন্য বা ওয়ার্কস্টেশন টাইপের সেটআপের জন্যই প্রস্তুত করা। সো সেই ক্ষেত্রে খুব একটা অ্যাগ্রেসিভ গেমারিশ টাইপের ডিজাইন নাই, একদম একটা নর্মাল অফিস টাইপের বা ফর্মাল টাইপের একটা অ্যাপ্রোচে এই মনিটরটা আসছে। অ্যাডজাস্টমেন্ট ফিচারের কথাবার্তা যদি বলতে হয়, এতে রয়েছে -5 to 20 ডিগ্রিস পর্যন্ত টিল্ট সাপোর্ট। এবার মনিটরের মেইন আকর্ষণ ডিসপ্লেতে আসা যাক। এটা একটা 23.5 ইঞ্চের 1080p 100 হার্জের আইপিএস প্যানেল,
মনিটরটার ভিউইং অ্যাঙ্গেল সর্বোচ্চ 178 ডিগ্রিজ হরাইজন্টাল এবং ভার্টিক্যালি, যেটা খুবই টিপিক্যাল। ব্রাইটনেস তারা সর্বোচ্চ দাবি করছে 250 নিটস এবং এতে নেটিভ কন্ট্রাস্ট রেশিও দাবি করা হচ্ছে 1300:1। এক্ষেত্রে আইপিএস প্যানেলে যে নেটিভ কন্ট্রাস্ট রেশিও থাকে সেটা 1000:1, কিন্তু তারা দাবি করছে 1300:1। এক্ষেত্রে আমরা টেস্ট রেজাল্টে দেখতে পারবো এটার ব্ল্যাক লেভেলটা কতটুকু বেটার। 1300:1 মানে হচ্ছে এর যে ব্ল্যাক লেভেলটা এটা একটু ইউজুয়াল থেকে বেশি হওয়ার কথা। মনিটরটার অ্যাসপেক্ট রেশিও 16:9, পিক্সেল ডেনসিটি 92 পিপিআই। মনিটরটা সর্বোচ্চ 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে থাকে, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা 8 বিটের প্যানেল। তবে এক্ষেত্রে এই মনিটরটা 6 বিট প্লাস এফআরসি টেকনোলজি দিয়ে এটাকে 8 বিট করা হয়েছে। রেসপন্স টাইমের কথাবার্তা বলতে গেলে এতে 5 মিলি সেকেন্ডের রেসপন্স টাইম দাবি করা হচ্ছে। মনিটরটিতে ডিসপ্লে স্ক্রিন কোটিং হিসেবে রয়েছে অ্যান্টি গ্লেয়ার কোটিং এবং তারা 99% sRGB কালার গ্যামুটও দাবি করছে। যেহেতু কালার গ্যামুট 99% দাবি করছে, সো এবার কালার গ্যামুট নিয়ে কথাবার্তা বলা যাক। চলে যাওয়া যাক টেস্টিং পার্টে। টেস্টিং করার জন্য আমরা সফটওয়্যার হিসেবে ইউজ করেছি ক্যালবেন আলটিমেট সফটওয়্যার এবং ডিভাইস হিসেবে আমরা ইউজ করেছি পোর্ট্রেট ডিসপ্লেসের C6 5000 ডিভাইসটি। প্রথমে কালার গ্যামুট টেস্ট। আউট অফ দ্য বক্স আমরা এই মনিটরটা কালার গ্যামুট টেস্ট করেছি, সেখানে আমরা কালার গ্যামুট পেয়েছি sRGB তে 95.6%, Adobe RGB তে 74.3%, DCI-P3 তে 76.4% এবং NTSC তে 72.1%। কালার চেকার টেস্টে স্ট্যান্ডার্ড মোডে আমরা sRGB এর কালার স্পেসটাকে টার্গেট করে এভারেজ ডেল্টা ই পেয়েছি 4.89 এবং স্যাচুরেশন সুইপ টেস্টে sRGB কালার স্পেসকে টার্গেট করে আমরা এভারেজ ডেল্টা ই পেয়েছি 1.89। এবার ব্রাইটনেস টেস্ট। মনিটরটার বেনকিউ ক্লেম করেছিল 250 নিটস এবং আমরা আমাদের টেস্টে পেয়েছি সর্বোচ্চ 230 নিটসের মতো, যার অন্যতম কারণ হচ্ছে এর অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর। এবং এই অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরটার অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা আপনার পরিবেশের উপরে ডিপেন্ড করে বা আপনার রুমের লাইটের উপরে ডিপেন্ড করে এটার যে ব্রাইটনেস সেটা কমতে বা বাড়তে পারে। তবে এইটার যেই ব্রাইটনেস কমা বা বাড়ার যেই ব্যাপারটা সেটা মোবাইলের ডিসপ্লের মতো না, আমাদের মোবাইলে যে টিপিক্যাল লাইট সেন্সরটা থাকে ওইটার মতো অ্যাগ্রেসিভ না। এক্ষেত্রে একটু চেঞ্জ হতে সময় নেয়। তবে বেনকিউর যে হায়ার রেঞ্জের মনিটরগুলো রয়েছে যেগুলো একটু দামি, সেগুলো আরো বেটার লাইট সেন্সিং সেন্সর দেওয়া রয়েছে যেগুলো আরো অ্যাকুরেটলি কাজ করে, তবে এটা কাজ চালানোর জন্য গুড এনাফ। এক্ষেত্রে আমরা লাইট সেন্সিং সেন্সরটাকে অন রেখে সর্বোচ্চ ব্রাইটনেস আমাদের রুমের লাইটের ভিত্তিতে সর্বোচ্চ ব্রাইটনেস পেয়েছি 230 নিটস, যেখানে বেনকিউ দাবি করছে 250 নিটস এবং এই লাইট সেন্সিং সেন্সরটা চাইলেই অফ করা যায়। এক্ষেত্রে যদি মনিটরটার ওভারঅল কালার জাজ করতে হয় তাহলে কালারটা একটু ডিমার সাইডেই পড়বে, একটু ডাল সাইডেই পড়বে, যেহেতু এটার sRGB যে রেশিওটা পেয়েছি আমরা 95%, এটা একটু কম ইউজুয়াল থেকে। তবে DCI-P3 বা Adobe RGB যে রেজাল্টটা সেটা স্ট্যান্ডার্ড স্টাইলেই ছিল, সেগুলো গুড এনাফ ছিল, কিন্তু sRGB যে কালারটা সেটা আমাদের ইউজুয়াল থেকে কম মনে হয়েছে। এক্ষেত্রে sRGB যে কালার গ্যামুট ভ্যালুটা সেটা যদি 97% এর নিচে হয় সেক্ষেত্রে কালারটা একটু লেস পাঞ্চি লাগে এবং এর ডেল্টা ই ভ্যালুটাও ছিল অলমোস্ট 4 এর উপরে। এখানে অলমোস্ট আমরা 4.89 পাই, যেখানে বলতে গেলে এই রেজাল্টটা 5 এর কাছাকাছি। সো ডেল্টা ই এর যে ওভারঅল ভ্যালুটা সেটা ইউজুয়াল থেকে একটু বেশি। সুতরাং এটার কালারের ব্যাপারটা যদি জাজ করতে হয়, এইটার কালারটা একটু টুইক করে নিতে হইতে পারে। যদি আপনি ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনিং টাইপের কাজগুলো করেন কালারটা একটু টুইক করা যেতে পারে। কালারটা টুইক করলে হয়তো বা আপনি আপনার টেস্ট হিসেবে একটা কালার রেজাল্ট পাইতে পারেন। তাও এটা অত হাইলি সাজেস্টেড না, এটা হচ্ছে যে এই টাইপের কাজের জন্য, কারণ এটা একটু কালার অ্যাকুরেসির দিক থেকে একটু হয়তো বা ডাউন সাইডে পড়ে যাবে। বাট এটা ধরাটা আসলে একটু টাফ যে এটা কতটুকু আপনার নিডসটাকে ফুলফিল করতে পারে। আর কালার পারসেপশনের ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম, এটা আসলে টেস্টের উপরে ডিপেন্ড করে থাকে। যাই হোক, এবার ঘোস্টিং এর ব্যাপার স্যাপারে আসা যাক। যেহেতু এটা একটা 100 হার্জ এর মনিটর, যদিও এটা মোস্টলি অফিস ওয়ার্কের জন্য, গেম টেম হয়তো বা কেউ খেলবে না, তারপরও এটাতে আমরা কিছুটা ঘোস্টিং এক্সপিরিয়েন্স করেছি এবং 100 হার্জে এই ঘোস্টিং এর ব্যাপারটা আসলে একটু বেশি ছিল ইউজুয়াল থেকে। এবং আমরা এর কারণটা জানি না যে বেনকিউ কেন এত পরিমাণ ঘোস্টিং দিচ্ছে এই মনিটরে। এক্ষেত্রে ভিডিওতে দেখতেই পাচ্ছেন 3টা লেয়ারে যথেষ্ট আন্ডারশুট রয়েছে এবং এর সাথে সাথে একটা মোশন ব্লারও অ্যাড হচ্ছে। যেহেতু এটা কোনো রকম গেমিং টাইপের মনিটর না এবং এতে কোনো মোশন ব্লার রিডাকশন টেকনোলজিও ইউজ করা হয় নাই। সো 100 হার্জের সাথে সাথে একটা স্মুথ ইমেজের সাথে দেখবেন যে একটা মোশন ব্লার টাইপের ইমেজও আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ওএসডি হিসাবে বেনকিউর যে বেসিক ওএসডিটা সেটাই ইউজ করা হয়েছে এবং বেনকিউর যে ডিফল্ট ওএসডিতে যা যা থাকে এখানেও তাই রয়েছে। তবে গেমিং মনিটরের মতো এক্সট্রা যত রকম ফিচার সেগুলো আপনি পাচ্ছেন না, যদিও এটা গেমিং মনিটরও না। সো এবার আসা যাক এর প্রোজ এন্ড কনস এর ব্যাপারে। প্রথমেই ভালো ব্যাপারগুলো মেনশন করতে হয়, এটা একটা ডেডিকেটেড কোডিং মোড দেওয়া আছে ওএসডির মধ্যেই, যেটা বলতে গেলে ডার্ক মোডটাকে আরো বাড়িয়ে তুলবে এবং এটার যে 1300:1 যে কন্ট্রাস্ট রেশিও ব্যাপারটা সেটাকে আরেকটু ভালোভাবে ইউটিলাইজ করতে পারে। সো ডার্ক রুমে কাজ করার জন্য বা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করার
করেন যারা স্পেশালি ডেভেলপার বা প্রোগ্রামার্স রয়েছেন তাদের ক্ষেত্রে এই মনিটরটা একটা ভালো অপশন হইতে পারে। এবং এটা বেনকিউর বলতে গেলে আরডি সিরিজের একটা চিপার ভার্সনই বলা চলে। স্পেশালি 20,000 টাকায় মোটামুটি কোডিং মোড পাচ্ছেন, সেটা একটা ভালো অপশন। স্পেশালি কোডিং এর জন্য একটা ভালো ইউটিলাইজেশন হইতে পারে এই মনিটরটা। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এর একটা লাইট সেন্সিং সেন্সর দেওয়া রয়েছে। সো আপনার এনভায়রনমেন্টাল লাইটের উপরে ডিপেন্ড করে এটার যে ওভারঅল ব্রাইটনেস সেটা কমবে বাড়বে, এবং এই হিসাবে এই মনিটরটার ব্রাইটনেস হচ্ছে ইন্টারঅ্যাক্ট করা শুরু করবে। সো এটা লঙ্গার টাইমের জন্য একটা প্লাস পয়েন্ট। স্পেশালি ধরেন আপনার রুমের লাইট অন অফ এর উপরে ডিপেন্ড করে মনিটরের ব্রাইটনেসটাও ইন্টারঅ্যাক্ট করবে। আপনার ওএসডি তে গিয়ে ম্যানুয়ালি ব্রাইটনেসটা কমাতে বা বাড়াতে হবে না। এবং সর্বশেষ যদি ভালো ব্যাপার মেনশন করতে হয় এর লাইট সেন্সিং সেন্সরের বাইরে, সেটা হচ্ছে এর সফটওয়্যার সাপোর্টও দেওয়া রয়েছে। এবং বেনকিউ এর নিজস্ব আইকেয়ার ইউ নামে একটা সফটওয়্যার রয়েছে, যেটা বলতে গেলে আপনার আইকেয়ার রিলেটেড কিছু ফিচার সেগুলোকে এনহ্যান্স করে। এবার আসা যাক এর যে ডাউনসাইড গুলো সেগুলোর ব্যাপারে। মূলত এই মনিটরটা যদি কনজের ব্যাপারে মেনশন করতে হয়, এটার হাইট অ্যাডজাস্টেবিলিটি ফিচার গুলো খুবই লিমিটেড, খালি টিল্টি করতে পারতেছেন, বাদ বাকি যত রকম হাইট অ্যাডজাস্টেবিলিটি ফিচার গুলো রয়েছে সেগুলো আপনাকে দিচ্ছে না এই মনিটরে। বাট আপনি যদি থার্ড পার্টি আর্ম কিনে এই মনিটরে সেট করেন সেই অপশনটা আছে। সো থার্ড পার্টি আর্ম কিনলে আপনার এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হবে। এবং সেকেন্ড যেই ব্যাপারটা আমাদের কাছে ভালো লাগে না সেটা হচ্ছে এর ঘোস্টিং। 100 হার্টজ হিসেবে এটার ঘোস্টিং আরেকটু রিফাইন্ড হইতে পারতো, আরেকটু অ্যাকুরেট হইতে পারতো। মোশন ব্লার থাকাটা স্বাভাবিক, কিন্তু ঘোস্টিং এর যে একটা আন্ডারশুট দেখতে পাচ্ছিলাম সেটা আমাদের কাছে অত ভালো লাগে নাই। এবং থার্ড যে কনস সেটা হচ্ছে এর 250 নিটস ব্রাইটনেস। যদিও এটা ইনডোর কাজের জন্য এনাফ, কিন্তু অনেক অনেক অফিস থাকে যেখানে অনেক পরিমাণ লাইটের ব্যাপার স্যাপার থাকে, সেই সকল এনভায়রনমেন্টে দেখা যাবে যে এই 250 নিটস এনাফ হচ্ছে না। এটা ডিপেন্ড করে টোটালি পরিবেশের উপরে। সো এটার ব্রাইটনেস যদি অ্যাটলিস্ট 350 নিটস বা 300 নিটস এরও যদি বেশি দেওয়া হতো সেক্ষেত্রে আরেকটু ভালো হতো। সো ভিডিওর একদম শেষ পর্যায়ে এই মনিটরটা স্পেসিফিক কাজের জন্য সেটা যদি মেনশন করতে হয়, এটা তাদেরই জন্য যারা অফিস রিলেটেড কাজ করবেন, কোডিং বা ডেভেলপিং টাইপের কাজগুলো যারা করেন তাদের জন্য। এটা বলতে গেলে আরডি সিরিজের একটা চিপ ভার্সনই বলা চলে। 20,000 টাকার নিচে আপনি একটা প্রোগ্রামিং টাইপের মনিটর পাচ্ছেন, বা যারা প্রোগ্রামিং এর জন্য একটা মনিটর কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো অপশন হইতে পারে। বাট সিরিয়াস কালার গ্রেডিং টাইপের কাজ বা ভিডিও এডিটিং কাজ যারা করেন তাদের জন্য হয়তোবা অন্য মডেলস গুলো বেটার হইতেই পারে। এক্ষেত্রে এই মনিটরটা যে লাইট সেন্সিং সেন্সরটা রয়েছে এটাই এই বেনকিউর সবচেয়ে মোস্ট সেলিং পয়েন্ট, কারণ 20,000 টাকার নিচে এই ধরনের ফিচার কোনো মনিটরেই নাই, কোনো ব্র্যান্ডই এই ধরনের ফিচার দিচ্ছে না। সো আই কেয়ারের ব্যাপার স্যাপারে বেনকিউ আসলে খুবই ডেডিকেটেড, সেটা তাদের যে ওভারঅল অ্যাপ্রোচ বা ফিচার গুলো দেখলেই বোঝা যায়। এক্ষেত্রে বেনকিউকে আবারও ধন্যবাদ দিতে হয়, তারা 60 হার্টজ থেকে আপগ্রেড করে 100 হার্টজে চলে গিয়েছে। এবং 100 হার্টজ দি বলতে গেলে বর্তমানে নিউ নর্মাল। এক্ষেত্রে প্রিভিয়াসলি দেখা যায় 60 হার্টজ বা 75 হার্টজের যত মনিটর রয়েছে সেগুলো হয়তোবা কয়েক বছরের মধ্যে অবসলিট হয়ে যাবে এবং 100 হার্টজেই সমস্ত মনিটরগুলো আসতে থাকবে। এটা বলতে গেলে অনেকটাই হয়ে গিয়েছে, এখন আসলে 60 হার্টজ বা 75 হার্টজ খুব কমই দেখা যায় মার্কেটে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।